পেজ 31। 14 একটি প্রধান আঞ্চলিক সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ব্র্যাকেটে ইইউ এর তাৎপর্যের মূল্যায়ন করো ব্র্যাকেটে এইচএস WBCHS মডেল কোশ্চেন। অথবা ইউরোপীয় ইউনিয়নের যে কোনো চারটি সাফল্য বা ভূমিকা লেখো, অথবা ইউরোপীয় ইউনিয়নের যে কোনো চারটি কার্যাবলী উল্লেখ করো। ইউরোপীয় ইউনিয়নের সাফল্য বা ভূমিকা। ইউরোপীয় ইউনিয়ন 1992 খ্রিস্টাব্দে গঠিত হয়। এর চারটি কাজ হল: 1. অভিন্ন মুদ্রা ব্যবস্থা প্রবর্তন। ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলির জন্য অভিন্ন সাধারণ মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করেছে। 1999 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে লেনদেনের মাধ্যম হিসেবে সর্বপ্রথম অভিন্ন মুদ্রা ইউরো *ই এর প্রচলন কার্যকর হয়। পরবর্তী সময়ে 2002 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি থেকে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে ইউরোর ব্যবহার শুরু হয়। বর্তমানে ইউরো মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারকে চ্যালেঞ্জের সম্মুখীন করে তুলেছে। 2. অভিন্ন বাজার ব্যবস্থা প্রবর্তন। ইউরোপীয় দেশগুলির জন্য একক সীমান্তহীন বাজার ব্যবস্থা গড়ে তোলা ইউরোপীয় ইউনিয়নের একটি প্রধান কাজ। ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলি কর্তৃক আরোপিত আমদানি নিয়ন্ত্রণ ব্যবস্থা তুলে দিয়ে অভিন্ন শুল্ক ব্যবস্থা চালু করেছে। ফলে বর্তমানে সদস্য দেশগুলির মধ্যে মূলধন, শ্রম, দ্রব্য ও সেবা কার্য অবাধে চলাচল করতে পারে। 3. রাজনৈতিক ও কূটনৈতিক ভূমিকা পালন। ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য ব্র্যাকেটে ফ্রান্স জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। অন্যান্য বহু সদস্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। এর ফলে জাতিপুঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য রাষ্ট্রের সিদ্ধান্তকে ইউরোপীয় ইউনিয়ন অনেক সময় নিজের মতো করে প্রভাবিত করতে পারে। আবার পরিবেশ বিপর্যয়, মানবাধিকার, অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা ইত্যাদি ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক কার্যকলাপ অত্যন্ত সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা পালন করে। 4. সামরিক ভূমিকা পালন। ইউরোপীয় ইউনিয়নের সম্মিলিত সামরিক বাহিনী হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী। সামরিক খাতে অর্থ ব্যয়ের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই ইউরোপীয় ইউনিয়নের স্থান। এর সদস্য রাষ্ট্র ফ্রান্স পারমাণবিক শক্তির দিক থেকে অত্যন্ত শক্তিশালী। এছাড়া মহাকাশ গবেষণা ও যোগাযোগ প্রযুক্তির দিক থেকেও ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের দ্বিতীয় স্থানাধিকারী। বক্সের মধ্যে মূল্যায়ন। উপর্যুক্ত ভূমিকার কারণে বিশ্ব রাজনীতিতে ইউরোপীয় ইউনিয়ন একটি প্রভাবশালী আঞ্চলিক সংগঠনে পরিণত হয়েছে। সদস্য দেশগুলির বিনিয়োগ ও বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করতে এবং সদস্য দেশগুলির জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ও তার নীতিসমূহ প্রকৃতই সাহায্য করেছে। এর ফলে 1992 খ্রিস্টাব্দে ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক ক্ষেত্রে একটি অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করে চলেছে। তবে সম্প্রতি 2020 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে গ্রেট ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বিদায় নেওয়ার ফলে এটি সাময়িক কালের জন্য ধাক্কা খেতে পারে। 15. সার্ক এর উদ্ভব সম্পর্কে আলোচনা করো। উদ্ভব। দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন সার্ক এর উদ্ভব একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এরকম একটি সংগঠন গড়ে তোলার প্রথম প্রয়াস যার মধ্যে দেখা যায় তিনি হলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বর্গীর জয় হস্যন্তস্থ আয়াকার হস্যৌরা রহমান রহ মায়াকা দন্তানা। 1979 সালে নভেম্বরে শ্রীলঙ্কা সফরের সময় এই অঞ্চলে আসিয়ান ও ইউরোপীয় ইউনিয়নের ধাঁচে একটি আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন গড়ে তোলার উদ্যোগ তিনি প্রথম গ্রহণ করেন। 1980 সালে তিনি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই 7টি দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে একটি শীর্ষ সম্মেলনের আহ্বান জানান। এই প্রস্তাবে ভারতসহ অন্যান্য দেশগুলির রাষ্ট্রপ্রধানরা সমর্থন জানান। শুরু হয় দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা গঠনের তোড়জোড়। দীর্ঘ 5 বৎসর যাবৎ প্রস্তুতি পর্ব চলে। তারপর 1985 সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় দক্ষিণ এশিয়ার 7টি দেশের রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সার্ক ব্র্যাকেটে SAARC সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন
SOUTH South Asian ASIAN Association ASSOCIA TION for Regional REGIONAL Cooperation COOPERATION কোঅপারেশনের উদ্ভব ঘটে। 16 সার্ক এর গঠন কাঠামো সম্পর্কে আলোচনা করো। সার্কের গঠন কাঠামো। দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন হল সার্ক। সার্কের পুরো নাম হল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 1985 খ্রিস্টাব্দের ডিসেম্বরে বাংলাদেশের রাজধানী ঢাকায় দক্ষিণ এশিয়ার 7টি দেশকে নিয়ে সার্ক গঠনের প্রস্তাব গৃহীত হয়। এই 7টি দেশ হল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ, মায়াকার ল দয়বয় দীর্ঘই প ও শ্রীলঙ্কা। 1985 খ্রিস্টাব্দে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে 1905 খ্রিস্টাব্দে আফগানিস্তান সার্ক-এ যোগ দেওয়ার ফলে সার্কের বর্তমান সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8। 1983 খ্রিস্টাব্দে প্রস্তুতি সম্মেলনে সার্কের গঠন কাঠামো চূড়ান্ত রূপরেখা প্রস্তুত করা হয়। সার্কের কাঠামোর বর্তমান রূপ হল 1 শীর্ষ সম্মেলন। সার্কের সর্বোচ্চ স্তরে রয়েছে রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলন। সাধারণত বছরে একবার এই শীর্ষ সম্মেলন সার্কভুক্ত দেশগুলিতে অনুষ্ঠিত হয়ে থাকে। সার্কভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানেরা এই সম্মেলনে যোগ দিয়ে পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতার নানান প্রস্তাবকে বাস্তবে রূপ দেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। 2 বিদেশমন্ত্রীর পরিষদ। সার্ক সদস্যভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের নিয়ে বিদেশমন্ত্রী পরিষদ গঠিত হয়। পরিষদের মূল কাজ হল সার্কের শীর্ষ সম্মেলনে গৃহীত নীতি ও কর্মসূচির বাস্তব রূপদানের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। তাছাড়া সার্কের স্থায়ী কমিটি ও অন্যান্য কমিটিগুলির কাজকর্মের তদারকিও করে থাকে মন্ত্রিপরিষদ। 3 স্থায়ী কমিটি। সার্কের একটি স্থায়ী কমিটি রয়েছে। সার্ক সদস্যভুক্ত দেশগুলির বিদেশ দপ্তরের সচিবদের নিয়ে এই স্থায়ী কমিটি গঠিত হয়। স্থায়ী কমিটি দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলিতে সার্কের কাজকর্ম পর্যালোচনা করে মন্ত্রিপরিষদের কাছে প্রতিবেদন পেশ করে। সার্ক এর মন্ত্রিপরিষদের কাছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে কমিটিকে এই প্রতিবেদন নিয়মিতভাবে জমা দিতে হয়। পেজ 32। 4 প্রযুক্তিগত কমিটি। সার্কের গঠন কাঠামোর চতুর্থ স্তরে রয়েছে কতকগুলি প্রযুক্তিগত বা টেকনিক্যাল কমিটি। সার্ক সদস্যভুক্ত রাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের নিয়ে এই কমিটিগুলি গঠিত হয়। কমিটিগুলি মূলত সার্কের সহযোগিতামূলক কর্মসূচির বাস্তব রূপায়ণ, বিভিন্ন ধরনের কাজের মধ্যে সমন্বয় সাধন ও তদারকির বিষয়ে দায়বদ্ধ থাকে। প্রযুক্তিগত কমিটিগুলির গুরুত্বপূর্ণ কাজ হল 1 সদস্যভুক্ত দেশগুলিতে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করা। 2 বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কর্মসূচি ও প্রকল্প তৈরি করা। 3 কর্মসূচিগুলি রূপায়ণের জন্য সদস্যভুক্ত দেশগুলির আর্থিক দায়-দায়িত্ব নির্ধারণ করা। 4 বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে সমন্বয় সাধন করা। 5 কর্মসূচিগুলির রূপায়ণের কাজকর্মের তদারক করা ইত্যাদি। 5 সচিবালয়। সার্কের একটি স্থায়ী সচিবালয় রয়েছে। 1987 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে এই সচিবালয় নেপালের কাঠমান্ডুতে স্থাপিত হয়। সচিবালয়ে রয়েছেন একজন মহাসচিব এবং সদস্যভুক্ত 8টি দেশ থেকে একজন করে মোট 8 জনের পরিচালক মণ্ডলী। পরিচালক মণ্ডলী। প্রসঙ্গত বলা যায়, সার্কের সাংগঠনিক ব্যয় নির্বাহের জন্য সদস্য রাষ্ট্রগুলি নিজেরাই স্বেচ্ছায় অর্থ দিয়ে থাকে। তবে প্রয়োজন হলে স্থায়ী কমিটির অনুমতি নিয়ে বাইরে থেকে অর্থ সংগ্রহের সংস্থানও রয়েছে। কোন খাতে কত খরচ হবে তা স্থির করে প্রযুক্তি কমিটি। সার্ক একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন, তাই সার্কের সম্মেলনে দ্বিপাক্ষিক বিরোধের বিষয়গুলি নিয়ে কোনো আলোচনা হয় না। সার্কের যাবতীয় সিদ্ধান্ত সদস্যভুক্ত দেশগুলির পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গ্রহণ করা হয়। 17 সার্কের উদ্দেশ্যগুলি লেখো। সার্কের উদ্দেশ্য। সার্কের সনদের প্রথম ধারাতেই এই উদ্দেশ্যগুলি ঘোষিত হয়েছে। এগুলি হল 1 দক্ষিণ এশিয়ার মানুষের কল্যাণ সাধন ও জীবনযাপনের মানোন্নয়ন। 2 অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক প্রগতি ও সাংস্কৃতিক বিকাশ। 3 দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে যৌথ আত্মনির্ভরতার মনোভাব গড়ে তোলা। 4
পারস্পরিক আস্থা ও সমঝোতার পরিবেশ তৈরি করা। 5. সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং কারিগরি ও বিজ্ঞান চর্চার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো। 6. অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি। 7. আন্তর্জাতিক ক্ষেত্রে সার্কভুক্ত দেশগুলির সাধারণ স্বার্থের সমন্বয় সাধন ইত্যাদি। 8. সমধর্মী সংগঠনগুলির সঙ্গে সংযোগ বাড়ানো। সনদে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কতকগুলি সর্বজনীন স্বীকৃত নীতি মেনেই সার্কের কাজকর্ম পরিচালিত হবে। এই নীতিগুলি হল: অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, রাজনৈতিক স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা, জোট নিরপেক্ষতা ও সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্যসমূহের প্রতি সমর্থন প্রদর্শন ইত্যাদি। 18. ভারত ও সার্কের সম্পর্ক বিশ্লেষণ করো। ভারত ও সার্কের সম্পর্ক। সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সর্ববৃহৎ রাষ্ট্র হল ভারত। সার্কের অন্যান্য রাষ্ট্রগুলির সঙ্গে তুলনা করলে ভারতকে নির্দ্বিধায় বৃহৎ শক্তি বলা যেতে পারে। জন্মলগ্ন থেকেই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা সার্কের সঙ্গে ভারতের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটি নানান দিক থেকে তাৎপর্যপূর্ণ। এর মধ্যে উল্লেখযোগ্য হল: 1. ভারতের বিদেশনীতি ও সার্ক। 1980 খ্রিস্টাব্দে বাংলাদেশের তদানীন্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই উপমহাদেশের দেশগুলিকে নিয়ে একটি আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন গড়ে তোলার প্রস্তাব দেন, ভারত তা সাদরে গ্রহণ করে। ভারতের বিদেশনীতির একটি অন্যতম ঘোষিত নীতি হল প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখা। বহু আগে থেকেই ভারত এই নীতি অনুসরণ করে এসেছে এবং সার্কের গঠন ভারতের এই নীতিকে বাস্তবায়িত করেছে। 2. ভারতের জোট নিরপেক্ষতা ও সার্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই বৃহৎ শক্তিজোটের দ্বিমেরুকরণের রাজনৈতিক পটভূমিকায় ভারত তৃতীয় বিশ্বের দেশগুলিকে জোট নিরপেক্ষ আন্দোলনের দিশা দেখিয়েছিল। এই আন্দোলনের প্রাসঙ্গিকতা সার্কের সনদে স্বীকৃত হয়েছে। জোট নিরপেক্ষ নীতির প্রতি সমর্থন জ্ঞাপনের কথা সনদে ঘোষিত হয়েছে। যদিও আজকের একমেরু দুনিয়ায় জোট নিরপেক্ষ আন্দোলনের তেমন কোনো গুরুত্ব নেই, তবু কোনো শক্তিজোটে বা সামরিক জোটে যোগ না দেওয়ার আদর্শ আজও প্রাসঙ্গিক বলে সার্কে গৃহীত হয়েছে। 3. ভারতের সহযোগী ভূমিকা ও সার্ক। সার্কের সদস্যদের মধ্যে বৃহৎ শক্তিধর দেশ হল ভারত। ভারতের এই অবস্থান প্রথম দিকে ছোট দেশগুলির মনে এক ভীতির ও সংশয়ের সৃষ্টি করেছিল। অনেকের ধারণা ছিল বৃহৎ শক্তি হিসেবে ভারত তার প্রভুত্বকামী ভাবমূর্তি নিয়ে সার্কের মঞ্চকে ব্যবহার করবে, কিন্তু ভারত কখনোই সার্ককে তার ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করেনি। অন্যান্য সদস্যদের মতোই ভারত এখানে একটি সহযোগী সদস্য রাষ্ট্রের ভূমিকা পালন করে চলেছে। ভারত কোনো প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে কোনো ধরনের অন্যায় সুবিধা আদায় করেনি। কোনো প্রতিবেশী রাষ্ট্রের ভূখণ্ডকেও সে দখল করেনি। অন্যান্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার যে নীতি সর্বজনীন স্বীকৃত নীতি বলে সার্কে গৃহীত হয়েছে, ভারত তাকে বহুকাল আগে থেকেই অনুসরণ করে চলেছে। 4. ভারতের পরমাণু নীতি ও সার্ক। 1998 খ্রিস্টাব্দে ভারত পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ওই একই বছর অপর এক সদস্য রাষ্ট্র পাকিস্তানও পরীক্ষামূলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটায়। এই কারণে 1998 খ্রিস্টাব্দে কলম্বোতে অনুষ্ঠিত 10ম সার্ক সম্মেলন উত্তপ্ত হয়ে ওঠে। ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই সম্মেলনে ভারতের পরমাণু নীতির ব্যাখ্যা করে স্পষ্টভাবে জানিয়ে দেন, ভারত কোনো দেশের উপর পরমাণু অস্ত্র প্রয়োগ করে প্রথম আঘাত হানবে না। কোনো দেশ যদি ভারতের উপর পরমাণু অস্ত্রের আঘাত হানে, কেবলমাত্র তখনই ভারত তার জবাব দেবে। ভারতের এই পরমাণু নীতি প্রথম আঘাত থেকে বিরত থাকা বা নো ফার্স্ট স্ট্রাইক নামে পরিচিত। 5. ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক বিরোধ ও সার্ক। জন্মলগ্ন থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে স্থায়ী শত্রুতার সম্পর্ক গড়ে ওঠে। গঠনতন্ত্র অনুসারে সার্ক একটি বহুপাক্ষিক মঞ্চ। সার্ককে কোনোভাবেই দ্বিপাক্ষিক বিরোধের মঞ্চ হিসেবে ব্যবহার করা উচিত নয়। তবুও প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান একে গুরুত্ব দেয়নি। দ্বিপাক্ষিক সমস্যার উল্লেখ থেকে ভারত ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধানদের বিরত করা যায়নি। অনেকে মনে করেন সার্কের সাফল্যের পথে এটি একটি বড় অন্তরায়। 6. ভারত ও সাফটা দন্তাস্বয়াকার ফয় হসান্তর টয়াকার ব্র্যাকেটে SAFTA। সার্কের
এক উল্লেখযোগ্য অর্থনৈতিক পদক্ষেপ হল দক্ষিণ এশিয়ায় অবাধ বাণিজ্য চুক্তি বা সাফটা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া সম্পাদন। 2004 খ্রিস্টাব্দে ইসলামাবাদে সার্ক এর দ্বাদশ শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলি সাফটা চুক্তি সম্পাদন করে। চুক্তিতে বলা হয় 2015 খ্রিস্টাব্দের মধ্যে সার্কভুক্ত দেশগুলিকে নিয়ে অবাধ বাণিজ্য অঞ্চল গড়ে তোলা হবে। কিন্তু সার্কের অন্যান্য সদস্য রাষ্ট্রের মধ্যে সাফটা নিয়ে একটা সংশয় থেকে গেছে। তাদের ধারণা বৃহৎ অর্থনৈতিক শক্তি হিসেবে ভারত অবাধ বাণিজ্য অঞ্চলের সুযোগ নিয়ে ছোট রাষ্ট্রগুলির বাজার দখল করে ফেলবে। ভারত এটা বিশ্বাস করে না। ভারতের প্রধানমন্ত্রী ত্রয়োদশ সার্ক সম্মেলনে 2005 খ্রিস্টাব্দে সাফটা চুক্তির দ্রুত রূপায়ণের ওপর জোর দিয়ে বলেন, বিশ্বায়নের পটভূমিকায় যেসব চ্যালেঞ্জের উদ্ভব ঘটেছে সেগুলির সার্থক মোকাবিলার জন্য আঞ্চলিক সহযোগিতাকে জোরদার করে তুলতে হবে। 7. সন্ত্রাসবাদ সম্পর্কে ভারত ও সার্ক। সন্ত্রাসবাদ দক্ষিণ এশিয়ার দেশগুলির একটি প্রধান সমস্যা। সার্কভুক্ত দেশগুলি কমবেশি এই সমস্যায় জর্জরিত। ভারত বহু আগে থেকেই সন্ত্রাসবাদের কবলে পড়েছে। ভারতের উন্নয়নের পথে সন্ত্রাসবাদ একটি মস্ত বড় অন্তরায়। কাশ্মীর ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে সন্ত্রাসবাদীদের নাশকতামূলক কার্যকলাপ ভারতকে পর্যুদস্ত করে তুলেছে। সন্ত্রাসবাদীদের সহায়তা প্রদানে পাকিস্তানের ভূমিকা আজ আর অনুমান সাপেক্ষ নয়, তা স্পষ্টতই বহুবার প্রমাণিত হয়েছে। 2008 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে সন্ত্রাসবাদী আক্রমণে বহু মানুষ প্রাণ হারান। তার পেছনে পাক ষড়যন্ত্রের স্পষ্ট প্রমাণ ভারতের হাতে এসেছে। তবুও ভারত তার ধৈর্য হারায়নি। সার্কের মঞ্চে ভারত বারে বারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত এলাকাকে সন্ত্রাসমুক্ত করার জন্য ভারত বহুবার সদস্য রাষ্ট্রগুলির কাছে আবেদন জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী ঢাকায় ত্রয়োদশ সার্ক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সবাইকে এই মর্মে স্মরণ করিয়ে দিয়েছেন যে সদস্য রাষ্ট্রগুলিকে অঙ্গীকার করতে হবে যে তারা স্বদেশের মাটিকে প্রতিবেশী দেশের সার্বভৌম অখণ্ডতার ধ্বংস সাধনে ব্যবহার করতে দেবে না। বক্সের মধ্যে উপসংহার। পরিশেষে বলা যায়, নানান বাধা বিপত্তি সত্ত্বেও দক্ষিণ এশিয়ার সহযোগিতামূলক সংগঠন সার্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত তার সদর্থক ভূমিকা পালন করে চলেছে। এটা ঠিক যে সার্ক এখনও পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে আসিয়ান বা ইউরোপীয় ইউনিয়নের সমপর্যায়ে যেতে পারেনি। তবুও সার্কের সম্ভাবনা কিন্তু উজ্জ্বল। এই উপমহাদেশের বিপুল প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতায় সার্ক তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো দক্ষিণ এশিয়ার এই উপমহাদেশে কোনো বৃহৎ শক্তি যাতে নাক গলাতে না পারে, সেই জন্য ভারত প্রথম থেকেই অত্যন্ত সজাগ। অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও সন্ত্রাসবাদ ও বৃহৎ শক্তির আধিপত্য রুখতে সার্কের মতন সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ভারতকে তার জাতীয় স্বার্থেই গ্রহণ করতে হবে। পেজ 19। সার্ক কি একটি সফল সংস্থা? মূল্যায়ন করো। HS WBCHSC মডেল কোশ্চেন। সার্কের সাফল্যের মূল্যায়ন। ভৌগোলিক সান্নিধ্য, সাংস্কৃতিক মিলন, অভিন্ন অর্থনৈতিক স্বার্থ ও অতীত অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ের পরিপ্রেক্ষিতে 1985 খ্রিস্টাব্দের 8ই আগস্ট দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলিকে নিয়ে সার্ক নামক আঞ্চলিক সহযোগিতা সংগঠন গড়ে উঠেছে। দক্ষিণ এশীয় অঞ্চলের জনগণের দারিদ্র্য, অশিক্ষা, রোগ ব্যাধি ইত্যাদি দূরীকরণের ক্ষেত্রে এই সংগঠনের ভূমিকা অনবদ্য। তাই সার্ক সংগঠনের ভূমিকা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে KM রামনাথন বলেছেন, "It was a bold political experiment involving 7 nations with different political system. It was an honest attempt at self-improvement, accepting the reality as start point." সাফল্য। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংগঠন হিসেবে সার্কের সাফল্যসমূহ হল: 1. আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রবৃদ্ধি। সার্ক সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই স্বরাষ্ট্র দেশগুলির মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে চলেছে। সদস্য রাষ্ট্রগুলির অর্থনৈতিক অবস্থার উন্নতিকল্পে এর অবদান অনস্বীকার্য। এক্ষেত্রে উদাহরণ হিসেবে 1993 এবং 2004 খ্রিস্টাব্দে যথাক্রমে
সাপটা দন্তাসয়াকার প টয়াকার ও সাফটা দন্তাসয়াকার ফহাসন্ত টয়াকার চুক্তি স্বাক্ষর, 1996 খ্রিস্টাব্দে সার্ক উন্নয়ন ফান্ড গঠন ইত্যাদির কথা বলা যায়। 2. দারিদ্র্য দূরীকরণ। দক্ষিণ এশীয় অঞ্চল থেকে দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে এই সংগঠন সর্বদা সক্রিয়। দারিদ্র্য দূরীকরণের জন্য সার্ক বিবিধ ব্যবস্থা গ্রহণ করেছে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে ESCAP এবং UNDP এর সঙ্গে চুক্তি, খাদ্য সুসংরক্ষণ ব্যবস্থাপনা ও দারিদ্র্য দূরীকরণের কমিশন গঠন, সার্ক ফুড ব্যাংক প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণ তহবিল গঠন ইত্যাদির কথা বলা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, 1995 খ্রিস্টাব্দকে সার্ক দারিদ্র্য দূরীকরণ বর্ষ এবং 2006 থেকে 2015 পর্যন্ত সময়কালকে সার্ক দারিদ্র্য দূরীকরণ দশক হিসেবে ঘোষণা করা হয়েছে। 3. নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দূরীকরণ। সার্কের সংগঠনটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা রক্ষা এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে। 2004 এবং 2005 খ্রিস্টাব্দে সার্কের যথাক্রমে দ্বাদশ সম্মেলন ও ত্রয়োদশ সম্মেলন ইনভার্টেড কমার মধ্যে দ্য রিজিওনাল কনভেনশন অন সাপ্রেশন অফ টেরোরিজম এবং দ্য অ্যাডিশনাল প্রোটোকল টু দ্য 1987 সার্ক কনভেনশন অন টেরোরিজম গৃহীত হয়। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে 1373 নম্বর প্রস্তাবানুসারে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পেজ 34। 4. পরিবেশ রক্ষায় ভূমিকা। দক্ষিণ এশিয়া অঞ্চলে পরিবেশগত ভারসাম্য রক্ষায় সার্ক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। 2004 খ্রিস্টাব্দে চতুর্থ সম্মেলনে গ্রিন হাউস গ্যাসের প্রতিক্রিয়ার ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। 2010 খ্রিস্টাব্দে সার্কের 16তম শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশিয়ার পরিবেশগত প্রশ্নে অভিন্ন নীতি প্রণীত হয়। এছাড়া 1992 খ্রিস্টাব্দকে সার্ক পরিবেশ বর্ষ হিসেবে উদযাপন করা হয়েছে এবং 2007 খ্রিস্টাব্দকে সবুজ দক্ষিণ এশিয়া বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। সীমাবদ্ধতা। আন্তর্জাতিক ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার ধারণাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার 7টি দেশ সম্মিলিতভাবে সার্ক নামক যে সংগঠনটি গড়ে তুলেছিল তা দীর্ঘ প্রায় 3 দশকের পরেও তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। সার্কের সনদে এর যে লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ ঘোষণা করা হয়েছে, বাস্তবে সেগুলির বাস্তবায়ন ও কার্যকারিতা অত্যন্ত সীমিত। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংগঠন হিসেবে সার্কের সীমাবদ্ধতাগুলি হল: 1. ভারতের ভূমিকা সম্পর্কে ভয়। সার্কে ভারতের বিবিধ ভূমিকাকে অন্যান্য সদস্য রাষ্ট্রগুলি বড় ভাইসুলভ আচরণ ও সন্দেহের চোখে দেখে। পাকিস্তান সার্কে ভারতের ভূমিকাকে চাণক্য পরিকল্পনা বলে সমালোচনা করে। 2. রাজনৈতিক অস্থিতিশীলতা। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলিতে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তিত হয়েছে, যেমন শ্রীলঙ্কায় এককেন্দ্রিক, ভারতে গণতান্ত্রিক সংসদীয়, ভুটানে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা ইত্যাদির কথা বলা যায়। আবার কোনো কোনো দেশে কয়জাফলা হস্য দে দয়কার তা কুদেতা বা সামরিক অভ্যুত্থান প্রায় সময় সংগঠিত হয়, যেমন বাংলাদেশ ও পাকিস্তান। 3. আন্তঃরাষ্ট্রীয় বিবাদ। সার্কভুক্ত দেশগুলির মধ্যে আন্তঃরাষ্ট্রীয় বিবাদ এই সংগঠনের সাফল্যের পথে প্রধান বাধা। এক্ষেত্রে উদাহরণ হিসেবে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান বিবাদ, ছিটমহল নিয়ে ভারত বাংলাদেশ বিবাদ এবং সাম্প্রতিককালে 2020 খ্রিস্টাব্দের মে মাসে নেপাল ও ভারতের মধ্যে উত্তরাখণ্ডের কালাপানি, লিপুলেখ লয়হাস্যই পয়হাস্যই লয়কার খ এবং লয়হাস্যই ময় পয়হাস্যই অন্তুস্থ আকার ধয় দীর্ঘ রয়াকার এলাকা নিয়ে বিরোধের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই ভারতের প্রধানমন্ত্রী সার্কের 18তম সম্মেলনে বলেছিলেন, উই আর নিয়ার ইচ আদার বাট নিড টু বি টুগেদার। 4. সম্পদের বৈষম্য। সার্কভুক্ত দেশগুলির মধ্যে আঞ্চলিক সম্পদের বৈষম্য রয়েছে। সম্পদের বৈষম্য অবসান এবং আঞ্চলিক বিকাশের জন্য সার্কভুক্ত দেশগুলির যে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন, বাস্তবে এর যথেষ্ট অভাব রয়েছে। 5. দারিদ্র্য দূরীকরণে ব্যর্থতা। সার্কের জন্মের প্রথম দিন থেকেই এর সনদপত্রে দারিদ্র্য দূরীকরণ কর্মসূচির কথা বলা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত দক্ষিণ এশিয়া অঞ্চলের জনগণের প্রায় 40% জনগণ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে।
সুতরাং সার্ক এখনও পুয়ারম্যানস ক্লাব হয়েই রয়ে গেছে, PWRMEN' ক্লাব CLUB হয়েই রয়ে গেছে। 20. সার্ক সংগঠনে ভারতের ভূমিকা উল্লেখ করো। সার্ক সংগঠনে ভারতের ভূমিকা। সার্ক সংগঠনের জন্মলগ্ন থেকেই ভারত দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি ও সহযোগিতার উন্নতি বিধানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সংগঠনে ভারতের বহুবিধ ভূমিকা সম্পর্কে আলোচনা করা হলো। 1. ভারতের ভূমিকা। সার্ক সংগঠনের উৎপত্তির ক্ষেত্রে বাংলাদেশে জিয়াউর রহমানের ভূমিকা সর্বজনবিদিত, আর এই ভূমিকাকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা প্রদান এবং সার্কের প্রত্যাশাকে বাস্তবায়নের ক্ষেত্রে নতুন দিল্লি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এক কথায় সার্কের উৎপত্তি, গঠন ও কার্যপ্রণালীর ক্ষেত্রে ভারতের ভূমিকা ছিল অনবদ্য। 2. সার্ক উৎসব এবং ভারত। 1992 খ্রিস্টাব্দে সার্কভুক্ত দেশগুলির মধ্যে সর্বপ্রথম উৎসব অনুষ্ঠিত হয়। ভারতের উদ্যোগে এই উৎসব উদযাপিত হয়। প্রতিটি সদস্য রাষ্ট্র থেকে বিশিষ্ট চারুশিল্পী, সঙ্গীতবিদ, সাহিত্যিকরা এই উৎসবে যোগদান করেন। ফলে সার্কভুক্ত দেশগুলির মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি পায়। 3. সার্ক বাণিজ্য মেলা এবং ভারত। 1996 খ্রিস্টাব্দে ভারতের রাজধানী নতুন দিল্লিতে সর্বপ্রথম সার্ক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। মেলায় সার্ক সংগঠনের প্রতিটি সদস্য অংশ নেয় এবং বাণিজ্য সংক্রান্ত সুযোগ সুবিধার বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা ও সহযোগিতার পথ প্রসারিত হয়। 4. দারিদ্র্য দূরীকরণ এবং ভারত। 2004 খ্রিস্টাব্দে পাকিস্তানের ইসলামাবাদে সার্কের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ভারত সার্কভুক্ত দেশগুলির মধ্যে দারিদ্র্য দূরীকরণের জন্য পভার্টি ALEVIATION এলিভেশন প্রজেক্ট এর অধীনে $100 মিলিয়ন সাহায্য প্রদানের অঙ্গীকার করে। এছাড়া দারিদ্র্য দূরীকরণের জন্য ভারত ফিনান্স FINANCE FEARIBILITY প্রজেক্ট PROJECT এর কথাও ঘোষণা করে। 5. সন্ত্রাসবাদ দমন এবং ভারতের ভূমিকা। সার্কের সংগঠনে ভারত পরিবেশ রক্ষা এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ভারতের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। 2004 এবং 2005 খ্রিস্টাব্দে সার্কের যথাক্রমে দ্বাদশ সম্মেলন ও ত্রয়োদশ সম্মেলন, দ্য রিজিওনাল কনভেনশন অন সাপ্রেশন অফ টেরোরিজম এবং দ্য অ্যাডিশনাল প্রোটোকল টু দ্য 1997 সার্ক কনভেনশন অন টেরোরিজম গৃহীত হয় এবং উভয় ক্ষেত্রেই ভারতের ভূমিকা ছিল অনবদ্য। এছাড়া সন্ত্রাসবাদ দমনের জন্য আঞ্চলিক আইনগত কাঠামোর ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপ্রধানগণের আয়োজন ছিল প্রশংসনীয়। The regional, the REGIONL Convention CONVENTION on Suppression SUPPRESSION of Terrorism TERRO RISM এবং the additional ADDITIONL Protocol PROTOCOL to the 1997 সার্ক SAARC Convention CONVENTION on Terrorism TERRO RISM গৃহীত হয়। বক্সের মধ্যে পরিশেষে বলা যায় যে দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সার্ক সংগঠনে ভারতের ভূমিকা অনবদ্য, কিন্তু সার্কে ভারতের বিবিধ ভূমিকাকে বড় ভাইসুলভ আচরণ ও সন্দেহের চোখে দেখা হয়। পাকিস্তান সার্কে ভারতের ভূমিকাকে চাণক্য পরিকল্পনা বলে সমালোচনা করে। তা সত্ত্বেও ভারত সবসময় সার্ক সংগঠনে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করে চলেছে। 2015 খ্রিস্টাব্দে সার্কের অষ্টাদশ শীর্ষ সম্মেলনেও ভারত সার্ক সংগঠনের সদস্যগুলির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, সহায়তা, সার্কভুক্ত দেশগুলির জনগণের মধ্যে সহযোগিতা এবং সার্ক দেশগুলির মধ্যে সংযোগ ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করেছে। পেজ 35। 21 বিমস্টেক বয়হস্যই ম দন্তাস্ব টয়কার ক। বিমস্টেক কেন গঠিত হয়েছিল? বিমস্টেকের সাফল্য উল্লেখ করো। ব্র্যাকেটে HS WBCHSE মডেল কোশ্চেন। বিমস্টেক গঠনের কারণ বয়হস্যই ম দন্তাস্ব টয়কার ক। বিমস্টেক ব্র্যাকেটে BIMSTEC একটি আঞ্চলিক সংস্থা। বিমস্টেকের পুরো নাম হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বে অফ বেঙ্গল বয়কারে বে অফ বেঙ্গল বয়কার উময় গয় ল
ইনিশিয়েটিভ হস্যই দন্তান্ন তালবস্য হস্যই উন্তুস্ত একারটায় হস্যই ভ। ফর মাল্টি সেক্টরাল ময়াকার লয়টায় হস্যই দন্তস্ব একার কয়টায় রয়াকার ল মাল্টি সেক্টরাল। টেকনিক্যাল রয়কার ক দন্তান্ন হস্যই। আরেকবার বলছি, বিমস্টেক গঠনের কারণ। বিমস্টেক বয়হস্যই ম দন্তাস্ব টয়কার ক ব্র্যাকেটে BIMSTEC একটি আঞ্চলিক সংস্থা। বিমস্টেক বয়হস্যই ম দন্তাস্ব টয়কার ক এর পুরো নাম হল বে অফ বেঙ্গল কয়কার উময়গয় ল ইনিশিয়েটিভ হস্যই দন্তান্ন তালবস্য হস্যই উন্তুস্ত একার টয় হস্যই ব ভ। ফর মাল্টি সেক্টরাল ময়াকার লয়টায় হস্যই দন্তস্ব একার কয়টায় রয়াকার ল। টেকনিক্যাল টয়কার ক দন্তান্ন হস্যই কয়জাফলাকার ল অ্যান্ড অয়জাফলাকা দন্তান্ন এডয়। ইকোনমিক হস্যই ক দন্তান্ন ময় হস্যই ক। কোঅপারেশন কয়কারে কো হাইফেন পয়াকার রয়কার তালবস্য দন্তান্ন অর্থাৎ বঙ্গোপসাগরীয় বহুক্ষেত্রীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ। বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশকে নিয়ে 1997 খ্রিস্টাব্দের 6ই জুন বিমস্টেক প্রতিষ্ঠিত হয়। বিমস্টেকের সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায়। বিমস্টেকের সদস্য রাষ্ট্রগুলি হল ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। 2004 খ্রিস্টাব্দের 31শে জুলাই বিমস্টেকের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় থাইল্যান্ডে। বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলির মধ্যে বহুমুখী ক্ষেত্রে প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য বিমস্টেক গঠিত হয়। অনেকে মনে করেন সার্কের বিকল্প হিসেবে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করার জন্য বিমস্টেক গঠন করা হয়। বর্তমানে এটি সার্কের একটি কার্যকর বিকল্প হিসেবে কাজ করেছে। বিমস্টেকের সাফল্য। বিমস্টেকের সাফল্যগুলি হল 1. ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্য ও নিরাপত্তার গুরুত্ব বৃদ্ধি। বিমস্টেক ভারতে পূবে তাকাও নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় হস্যই দন্তান্নয়দয়কার হাইফেন পয়রাফলা তালবস্য একা দন্তান্নয়তয় মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্য ও নিরাপত্তার গুরুত্ব বৃদ্ধিতে সফল ভূমিকা পালন করেছে। এর ফলে এই অঞ্চলে বিশেষ করে সদস্য দেশগুলির আর্থিক ক্ষেত্র সমৃদ্ধ হয়েছে। 2. সার্কের বিকল্প। দক্ষিণ এশিয়া সহযোগিতার আঞ্চলিক সংস্থা সার্ক নিষ্ক্রিয় হয়ে পড়ায় তার শূন্যতা পূরণ করতে পেরেছে বিমস্টেক। এক কথায় বলা যায় সার্কের উপযুক্ত বিকল্প হয়ে উঠতে পেরেছে বিমস্টেক। 2016 খ্রিস্টাব্দে কাশ্মীরের উরিতে পার্ক সন্ত্রাসবাদীদের হামলার পরে পাকিস্তানকে সঙ্গে নিয়ে সার্কের মতো আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ায় বিমস্টেক যেভাবে এগিয়ে এসেছে তা ভূ রাজনীতির দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 3. দক্ষিণ এশিয়ার দেশগুলির আঞ্চলিক সহযোগিতার মঞ্চ। বিমস্টেক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির মধ্যে বিশেষ করে নিরাপত্তা সংক্রান্ত বিষয় এবং মানবিক সহায়তা ও প্রাকৃতিক দুর্যোগে ত্রাণের ব্যবস্থাপনায় সদর্থক ভূমিকা নিয়ে এগিয়ে এসেছে। 4. আঞ্চলিক একত্রীকরণ আঞ্চলিক একীকরণ। আরেকবার বলছি 4. আঞ্চলিক একীকরণ। কয় দীর্ঘই ক র মধ্যাহ্ন। ভারত, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড ও মায়ানমারের মধ্যে একটা আঞ্চলিক সহযোগিতার ঐক্য গড়ে তুলতে বিমস্টেকের উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। 5. ভিশন 2030 বিমস্টেকের সর্বশেষ শীর্ষ সম্মেলন ব্র্যাকেটে 2025 ভীষণ ভয়হস্যই তালবস্য দন্তান্ন 2030 কর্মসূচি গৃহীত হয়েছে। এর মাধ্যমে আগামী 5 বছরের জন্য বিমস্টেকের লক্ষ্য ও উদ্দেশ্যের একটা রূপরেখা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সদস্য দেশগুলিকে নিয়ে 2030 খ্রিস্টাব্দের মধ্যে একটি সমৃদ্ধ বিমস্টেক অঞ্চল গড়ে তোলা। 6. ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। বিমস্টেকের মাধ্যমে ভারত মহাসাগর অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব অনেকটাই প্রতিরোধ করা গেছে বলে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা মনে করেন।